আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমাদের সারা দেশেই এখন আসলে শীতের মৌসুমটা পুরোপারভাবে শুরু হয়ে গিয়েছে। এখন আমরা বলতে পারি যে আমরা এখন উইন্টার সিজনের মিডলে আছি এবং সব অঞ্চলেই এখন শীত পড়তেছে। তো এই শীতে কিন্তু শুধুমাত্র মানুষ এবং জীববৈচিত্র্যের পাশাপাশি প্রত্যেকটা প্রাণী সম্পদেরই কিছু পরিবর্তন ঘটে। ঠিক তেমনটা ঘটে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায়। আমি শীতে মাছের যে পরিবর্তনগুলো ঘটে সেই বিষয়ের উপরে পূর্বের বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি। মাছের খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটে, মাছের যে দৈহিক বৃদ্ধির পরিবর্তন ঘটে এবং এর মুভমেন্টের একটা পরিবর্তন সহ আরও নানাবিধ পরিবর্তন ঘটে। তো আমি দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের সাথে কথা বলে জানছি যে শীতের সময় যে মাছের ফাঙ্গাল ইনফেকশন অথবা ঘাজনিত যে সমস্যাটা এটা একটু তুলনামূলক পরিমাণে বেশি হচ্ছে। যদিও আমাদের শীতের আগ মুহূর্তে ভাদ্র আশ্বিন মাসে এই সমস্যাটা প্রচুর হয় এবং শীতের মধ্যেও হয়, তবে ভাদ্র আশ্বিন মাসের যে ব্যাপারটা থাকে সেটা একটু আলাদা এবং শীতের সময়টা একটু আলাদা থাকে। শীতের সময় সাধারণত বিশেষ করে মাছে ডিরেক্ট ঘা হয়ে যায় এবং ভাদ্র আশ্বিন মাসে কিন্তু ঘাটা কম হয়, স্বাভাবিক ক্ষতগুলো হয় এবং ফুলকা পচা রোগটা বেশি হয়। তো এই শীতের সময় আসলে মাছে কেন ঘা হয় এবং কি কি কারণে আসলে ঘা হতে পারে এবং এই ঘা থেকে আসলে মাছকে বাঁচানোর যে উপায় বা এটার প্রতিরোধমূলক ব্যবস্থাপনাটা আসলে কি, সেই বিষয়ের উপর আজকে আমি আলোচনা করব। আর যে বিষয়গুলোতে আলোচনা করছি এগুলো আসলে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি আমার চাষ ব্যবস্থাপনায় যে অভিজ্ঞতাগুলো পেয়েছি এবং যে কারণগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলোই আজকে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দর্শক, শীতের সময় সাধারণত মাছে ঘা বা ফুলকা পচা রোগ বা ফাঙ্গাল ইনফেকশন যেটাই হোক না কেন, এটা হওয়ার মেইন যে কারণটা আমি দেখি সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে, এবং দ্বিতীয় কারণটা আমি যেটা দেখি সেটা হচ্ছে মাসিক পরিচর্যার অভাবে ফাঙ্গাল ইনফেকশন যেটাকে বলি আমরা, যে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়ার যে আক্রমণ সেই আক্রমণ থেকে হয়ে থাকে। যেমন কিছু বিষয় আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, তাহলে আপনারা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারবেন। প্রথমে বলি যে অ্যামোনিয়া থেকে কিভাবে হয়। দেখেন, যারা সাধারণত বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন অবশ্যই আমরা প্রতিনিয়ত পুকুরে খাবার দেই, পানির কালার সবুজ রাখার জন্য নানান ধরনের ডোজ করে থাকি। যদিও দেখেন আমাদের এখন শীত চলে আসছে, আমাদের পুকুরের পানিগুলো কিন্তু এখন আগের মতো সবুজ না। এটা পোনার পুকুর, এই ছোটোটাতে আছে, কিন্তু বড় পুকুরগুলোতে দেখেন পানি একদম সাদা সাদা হয়ে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই সপ্তাহে প্রোবায়োটিকের ডোজ করলে আবার ইনশাল্লাহ কালার কিছুটা হলে ইনশাল্লাহ চলে আসবে। তো যে বিষয়টাতে কথা বলছিলাম, যে আমরা যখন পুকুরে খাবার দেই, অন্যান্য ডোজগুলা করি, তখন দেখা যায় যে মাছ কিন্তু খাবার খেয়ে অবশ্যই পায়খানা করে। একটা পয় নিষ্কাশন ব্যবস্থা যদি খারাপ থাকে তাহলে এইগুলো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে জমা হতে হতে একটা কিন্তু গ্যাসের তৈরি করে, এবং গ্যাসটা যখন পরিমাণে বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি অ্যামোনিয়া। এবং এই অ্যামোনিয়াটা যখন মাত্রা ওভারকাম করে ফেলে, অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, 8-এর উপরে হয়ে যায়, তখন যে বিষয়টা ঘটে যে ওইটাকে আমরা বলি অ্যামোনিয়ার টক্সিসিটি। তো ওই অ্যামোনিয়ার টক্সিসিটি হলে যে বিষয়টা হয় যে পানি কিন্তু অনেক গরম হয়ে যায়, হিট হয়ে যায়, পুকুরের পানি অনেক হিট হয়ে যায়, এবং পুকুরে যে দ্রবীভূত পানিতে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনগুলো কী হয় যে ফল্ট করে, কমে আসার কারণে মাছ কিন্তু একদম রাত 8টা-9টার দিকে ভাসতে শুরু করে এবং 10টা-12টার দিকে ভাসতে শুরু করে এবং একবারে সারা দিনও অনেক সময় ভেসে থাকে। এবং যখন পুকুরে অ্যামোনিয়া হয় তখন অক্সিজেন কমে আসে, পানির অক্সিজেন কমে যাওয়ার কারণে মাছ ভেসে যায়। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যামোনিয়াটা যখন টক্সিসিটি লেভেলে চলে যায় তখন কিন্তু মাছের ফুলকার কার্যক্রমটা কিন্তু একদম বন্ধই হয়ে যায় বলা চলে। সেই সময় বিশেষ করে যেই মাছের স্টেবিলিটি একটু খারাপ থাকে, বিশেষ করে গ্রাস কার্প, ব্ল্যাক কার্প, তারপরে মিরর কার্প, পাশাপাশি সিলভার ব্রিগেডটা স্পেশালি বেশি আক্রান্ত হয়। এই মাছগুলো দেখা যায় যে এরকমই একটা ঘুল্লা মারে, একটা ঘুল্লা দিয়ে একটা দৌড় দেয়, দৌড় দিয়েই দেখা যায় যে এবং চিত হয়ে উল্টায় যায়, হ্যাঁ, উল্টিয়ে গিয়ে মারা যায়। আবার অনেক মাছ দেখা যায় পানির নিচে তলিয়ে যায়। তো এই যে এইভাবে মারা যায়,
আর যখন স্বাভাবিক অক্সিজেন থাকে তখন দেখা যায়, দেখেন মাছ এমনিতে অক্সিজেন ফল্ট করলে ভাসতে পারে, সকালবেলা ভাসে, রোদ উঠলে আবার ডুবে যায়। কিন্তু যখন কিছুটা অ্যামোনিয়া হয়ে যায় তখন দেখা যায় মাছ কিন্তু আর সহজে ডুবে না, ডুবতে হলেও কিন্তু 10টা 11টা বেজে যায়, তারপরও দেখা যায় যে হালকা হালকা ভাসা ভাসা অবস্থাতে আছে। এরকম একটা পরিস্থিতি হয়ে যায়, কিন্তু খাবারের প্রতি টোটালি অনীহা চলে আসে। কিন্তু এই যে বিষয়টা বললাম, এটা হচ্ছে গরমকালের যে লক্ষণটা আর কি, বৃষ্টির সময়, বৃষ্টির সিজনে, গরমের সিজনে সাধারণত এরকম হয়। কিন্তু দর্শক, শীতের সিজনে যে বিষয়টা ঘটে, যে শীতের সিজনে কিন্তু পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিন্তু বেশি থাকে। তো দ্রবীভূত অক্সিজেন বেশি থাকার কারণে যে বিষয়টা ঘটে, যে মাছ কিন্তু সহজে অক্সিজেন পানির কমেও আসে না এবং সহজে ভাসতে চায় না। এবং অ্যামোনিয়া যখন একটু পরিমাণে বেশি হয় তখন যে কাজটা ঘটে, যে পানি কিন্তু হিট হয় না, কারণ টেম্পারেচার কিন্তু ওইভাবে আসলে পানিতে কিন্তু টেম্পারেচার ধরে রাখতে পারে না। এই টেম্পারেচার ধরে রাখতে না পারার কারণে যে বিষয়টা ঘটে, পানি কিন্তু হিট হয় না। এই হিট না হওয়ার কারণে এবং দ্রবীভূত অক্সিজেন বেশি থাকার কারণে যে বিষয়টা ঘটে, শীতের সময় মাছ কিন্তু একটু সমস্যা হলো ভাসে না। কিন্তু অ্যামোনিয়ার যে ক্ষতিকারক প্রভাব, সেটা কিন্তু মাছের উপরে ঠিকই পড়তেছে। কিভাবে পড়ে দেখেন, মাছ যখন পানিতে দিনভর এরকম তার ফুলকা কার্যক্রম 24 ঘন্টা সম্পন্ন করতে থাকে, তখন যে বিষয়টা ঘটে, তার এই ফুলকা কার্যক্রমে সে ব্যাহত হয় এবং তার খুব কষ্ট হয়। কিন্তু সে কিন্তু আমাদেরকে কোনো সিগন্যাল দিচ্ছে না, খাদ্যে অনীহা প্রকাশ করতেছে, আমরা মনে করতেছি এটা শীতকাল দেখে খাচ্ছে না, কিন্তু তারা কিন্তু ঠিকই আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হয়ে দেখা যায় একটা পর্যায়ে সিলভার, কাতলা, ব্রিগেড এই টাইপের মাছগুলার কোনো ক্ষত নাই, কোনো দাগ নাই, কিছুই নাই, কিন্তু তারা ফুলকা পচে মারা যাচ্ছে। শীতের সময় এই কাজটা ঘটে। এবং বেশি আক্রান্ত হয় পুকুরের তলার মাছগুলা, যেমন ধরেন মিরর কাপ, মিরিগেল এবং কালীবাউস। এই মাছগুলা কিভাবে আক্রান্ত হয়, এরা সাধারণত যেটা হয় যে পর পাখনার গোড়ায় কিছুটা লাল লাল হয়ে যায়, এবং দেখবেন যে লেজের উপরিভাগে, যে লেজের যে পাখনার ঠিক 1 ইঞ্চি উপরে দেখবেন যে আইসগুলো এরকমভাবে হাত দিলেই একদম উঠে উঠে চলে যাচ্ছে এবং মাংসপেশিটা লাল টকটকে টাইপের হয়ে যায়। এবং বিশেষ করে দেখবেন যে মিরিগেল মাছ এবং কি বলো এটাকে, কালীবাউস মাছের দেখবেন যে পেটের যে অংশটা লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুকুরে তো ডিরেক্ট একবারে ঘাই হয়ে যায়। আবার কিছু কিছু পুকুরে দেখবেন যে পর পাখনা মাথা থেকে একদম পচে পচে গিয়েছে, কিন্তু শরীরে ওই রকম কোনো ক্ষত নাই। যাদের পুকুরে এইগুলা হচ্ছে তারা বুঝতে পারবেন যে আসলে এরকম লক্ষণগুলো হয় কিনা। তো দর্শক, এই যে দেখেন যে মাছ ভাসে না, মাছ খাচ্ছে না, মাছ কিন্তু এর দ্রবীভূত অক্সিজেন এবং টেম্পারেচার ঠিক থাকার কারণে ওই অ্যামোনিয়ার কারণেই কিন্তু প্রধানভাবে ক্ষতিগ্রস্তটা হচ্ছে তারা। ওই রোগটা প্রথমত আসতেছে অ্যামোনিয়া থেকে, হ্যাঁ। তো এই অ্যামোনিয়ার ক্ষতিকারক অ্যামোনিয়ার সাথে বসবাস করতে করতে অ্যামোনিয়া দ্বারা আক্রান্ত হয়ে প্রথমত সাধারণত মাছের এই ফাঙ্গালি ইনফেকশন জনিত সমস্যাটা হয়। এটার প্রতিকার কি? এটার প্রতিকার হচ্ছে যে আপনারা সবথেকে ভালো হবে, আমাদের প্রত্যেকটা পুকুরে হররা আছে। শীতের দিনে আপনারা প্রত্যেকটা পুকুরে চেষ্টা করেন হররাটা টানার জন্য। এবং পাশাপাশি আপনারা শীতের দিনে প্রতি মাসে যে অ্যামোনিয়ার ডোজটা আমরা করি, অনেক চাষিবারা এই অ্যামোনিয়ার ডোজটা শীতের দিনে করতে চায় না। যারা প্রতি মাসে অ্যামোনিয়ার ডোজ করে তাদের পুকুরে কিন্তু এই সমস্যাগুলো কখনোই হয় না, নিচের স্তরের মাছগুলো সহজে মারা যায় না। যারা অ্যামোনিয়ার ডোজটা ঠিকঠাক মতো না করেন তারাই কিন্তু আসলে এই বিষয়টাতে ক্ষতিগ্রস্ত বেশি হন। এই জন্য আমি পরামর্শ দিব ভাই, যারা প্রপারভাবে চাষ করতেছেন প্রতি মাসে অ্যামোনিয়ার ডোজটা ঠিকঠাক মতো করেন, এবং শীতের দিনে প্রতি মাসে বা প্রতি 10 দিন অন্তর অন্তর যদি আসলে গভীরতা হিসাব করে 50 থেকে 100 গ্রাম করে চিটাগুড় মাঝে মাঝে পুকুরে দিতে পারেন, এটা কিন্তু আপনার পয় নিষ্কাশনের ক্ষেত্রে এবং প্রাকৃতিক খাদ্য তৈরির বিষয়ে কিন্তু একটা ভালো ভূমিকা রাখবে। এটা আপনারা করতে পারেন, এবং হররাটা মাস্ট বি শীতের দিনে টানবেন। কারণ শীতের দিনে এমন একটা বিষয় যে পুকুরের পানি কিন্তু দেখেন, এখন পুকুর ভরা পানি, এই যে এখন কিন্তু পানি প্রতিদিন 1 ইঞ্চি 2 ইঞ্চি করে কমতেছে, কমতে কমতে পানির যে ঘনত্ব এটা কিন্তু বেড়ে যাচ্ছে, হ্যাঁ। এবং পুকুর কিন্তু নিজে থেকে কিছু জিনিস কিন্তু রিলিজ করতেছে শীতের দিনে। এরকম অনেক সময় দেখবেন যে অনেক পুকুরে সার টার কিছুই দেয় না, তারপরও পানি একদম ফাইটোপ্লাঙ্কটন ব্লুম পর্যন্ত হয়ে যাচ্ছে। এরকম হয় কিন্তু কোনো কোনো চাষিবার পুকুরে, সবার পুকুরে হয় সেটা বলছি না, যাদের পুকুরে জৈব পদার্থ বেশি থাকে তাদের পুকুরে হয়। তো এই জন্য আপনারা এই কাজটা করবেন। আর একটা সমস্যা হয় হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণ থেকে। সেটা হচ্ছে দেখেন, অনেক সময় অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া আক্রমণ করে। ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে অনেক সময় বিশেষ করে মাছের ঘা হয়ে যায়, মাছের ফাঙ্গাল ইনফেকশন করে, মাছের নানান ধরনের রোগবালাই হয়। এই জন্য আপনারা যে কাজটা করতে পারেন, শীতের দিনে যদি প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততার বিষয়টা চিন্তা না করে যদি প্রতি মাসে অন্তত একবার জীবাণুনাশকের ডোজটা করেন, আমি মনে করি এটা খুব ভালো একটা আইডিয়া।
হ্যাঁ, তবে উইন্টারে এবং সামার সিজন এই দুই সিজনে আসলে এই জীবাণুনাশক ব্যবহারের ক্ষেত্রে কিছু ডিসিপ্লিন আছে। গরমের সময় আসলে যখন প্রয়োজন মনে করবেন তখন করবেন, কিন্তু প্রতি মাসে করার দরকার নাই। কিন্তু শীতের সময় প্রতি এই 4টা মাস অন্তত, হ্যাঁ, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 4টা মাস অন্তত আপনারা এই জীবাণুনাশকটা করেন। এবং আরেকটাভাবে মাছ কিন্তু আক্রান্ত হয়, সেটা হচ্ছে উকুন থেকে। এই শীতের দিনে সব থেকে উকুনের উপদ্রবটা বেশি থাকে শীতের দিনে এবং শীতের আগ মুহূর্তে, এই দুইটা সিজনে সব থেকে উকুন মাছকে বেশি ডিস্টার্ব করে। এই জন্য চাষি ভাইরা আপনারা চেষ্টা করবেন যে শীতের আগ মুহূর্তে থেকে শুরু করে এবং শীতের সিজনটা পুরাপুরি আপনারা প্রতি মাসে একবার ভালো কোম্পানির ওষুধের ডোজটা করেন, উকুননাশকের ডোজটা করেন, ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন, না হলে কিন্তু কাজ হবে না, এটা আমি বলে দিচ্ছি। এখন ভালো কোম্পানির ওষুধ কোনটা সেটা আমি বলবো না, কারণ হচ্ছে তাহলে কোম্পানির বিজ্ঞাপন হয়ে যাবে। আপনারা নিজেরা আসলে ডিসাইড করবেন এবং নিজেরা চিন্তা ভাবনা করে ভালো অভিজ্ঞ চাষিদের সাথে পরামর্শ করবেন। আমি সাধারণত এসকেএফের উকুননাশকটা ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটাতে বেশ ভালো কাজ করে। এবং ইয়ন গ্রুপের একটা উকুননাশক আছে, এই দুইটা ওষুধ আমি সব থেকে বেশি ব্যবহার করি এবং এই দুইটাতে আমার এলাকাতে ভালো কাজ হয়। এখন কার এলাকায় কোনটা আসলে এলাকার উপর অনেক কিছু নির্ভর করে, জলবায়ু, মাটি, পানি, এক একটা অঞ্চলে এক এক রকম আসলে বিষয়টা ঘটে আর কি। যাই হোক দর্শক, তো প্রতি মাসে যদি শীতের সময় একবার উকুননাশক, একবার জীবাণুনাশক এবং অ্যামোনিয়ার ডোজ এইগুলা যদি করা যায়, তাহলে আল্লাহ যদি আসলে বিপদ না দেন, আশা করা যায় ইনশাআল্লাহ শীতের সিজনে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন, ঘা, ফুলকা পচা রোগ, এই রোগগুলা কিন্তু সাধারণত হবে না। দর্শক, অন্যতম আরেকটা কারণ থাকে শীতের সিজনে মাছের এই ফুলকা পচা রোগ বলেন এবং পুকুরে অ্যামোনিয়া বেশি হওয়ার একটা কারণ আর একটা কারণে হয়, সেটা হচ্ছে ইউরিয়া সার থেকে। দেখেন, যারা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন অনেকেই পুকুরে ইউরিয়া সার ব্যবহার করেন, কেউ বুঝে করেন, কেউ না বুঝে করেন। কারণ দেখেন, ইউরিয়া সারটা আমি যতটুকু জানি অ্যামোনিয়া দিয়েই আসলে তৈরি করা হয়, এটার মূল উপাদানই কিন্তু অ্যামোনিয়া সাবস্ট্যান্ট। হ্যাঁ, এই অ্যামোনিয়া দিয়ে যদি ইউরিয়া সার তৈরি করা হয় আর সেই অ্যামোনিয়া কন্ট্রোলের জন্য আমরা এত কিছু করি, আর এই অ্যামোনিয়াই যদি আমরা সরাসরি পুকুরে দিয়ে দিই, এখানে ভাই একটা বিষয় আছে। গরমের সিজনে আমরা ইউরিয়া সারটা ব্যবহার করলে কিছু মাছ থাকে পুকুরে, যেমন গ্রাস কাপ থাকে, ব্ল্যাক কাপ থাকে, তারপরে হচ্ছে গিয়ে সিলভার কার্পটা থাকে, বিগ হেডটা থাকে। এরা কিন্তু রাত 10টা-11টার দিকে একটা সিগন্যাল দেয় এবং পানিতে হাত দিলেই বোঝা যায় যে আবহাওয়া ঠান্ডা কিন্তু পানি দুর্দান্ত লেভেলের গরম। ওই সময় কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যামোনিয়াটা হয়ে একটু বেশি পরিমাণ হয়ে টক্সিসিটির দিকে যাচ্ছে, তখন আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু শীতের সিজনে তো আমরা সেটা করতে পারি না। এর বিষয়টা হচ্ছে যে ধরেন একটা নোংরা পরিবেশের ভিতরে বা একটা অস্বস্তিকর পরিবেশের ভিতরে যদি আমাদেরকে রাখে, প্রথম অবস্থাতে হয়তো আমাদের একটু অস্বস্তি বোধ হবে, কিন্তু ওই জায়গাটাতে থাকতে থাকতে একটা সময় কিন্তু আমাদের মানে অভ্যস্তই হয়ে যাব। একটা রুমে যদি এরকম অবস্থা হয় যে তালা মেরে আমাদেরকে রাখা হয়, যে ওই রুম ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, তখন নোংরা হইলেও আমাদের থাকতে হবে, খারাপ হইলেও আমাদের থাকতে হবে, ভালো হইলেও আমাদের থাকতে হবে। থাকা ছাড়া তো আমাদের আর কোনো উপায় থাকে না। তো সেইখানে যে বিষয়টা ঘটে, মাছের বিষয়টা, এই পুকুর থেকে তো মাছের অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, সে তো এই পুকুরেই থাকবে। তখন অ্যামোনিয়া বেশি থাকুক কম থাকুক, ওইভাবেই তাকে মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নিতে নিতে সে আক্রান্ত হয় এবং সেই আক্রান্ত হওয়ার যে সাইড এফেক্ট, সেইটাই কিন্তু ভাই পড়ে। হ্যাঁ, সেইটার জন্যই কিন্তু মাছের এই ফাঙ্গাল ইনফেকশন হয়, মাছের এই যে ফুলকা পচা রোগ হয়, মাছের দেখা যায় যে পরপাকনা পচা রোগ হয়। এই রোগগুলা কিন্তু সাধারণত হয়ে থাকে। হ্যাঁ, আর একটা কথা সবসময় মনে রাখবেন যে আমরা চাষি ভাইরা কিছু কিছু কাজ ভুল করে থাকি, যে এই যে মাসিক যে পরিচর্যার যে ডোজগুলো, এগুলো আমরা ঠিকঠাক মতো পুকুরে করি না। দেখেন, চাষি ভাই নিজেও জানেন না যে তার এই ডোজগুলো ঠিকঠাক মতো না করার কারণে তার প্রোডাকশন কত কম আসতেছে। হ্যাঁ, হিউজ পরিমাণে একটা প্রোডাকশন সে লস করে। দর্শক, আমি একটা অফিস নিয়েছি, আমার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক চাষি ভাইরা আসেন। আসলে আমার একটা পরিকল্পনা আছে, অফিসটা যখন আল্লাহর রহমতে ডেকোরেশনটা, ইন্টেরিয়রটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা যারা আমার কাছে আসবেন ওইখানে আমি একটা বোর্ড রাখবো, ওইখানে একদম আর্ট করে আমি আপনাদেরকে একটা পার্সেন্টেজ হিসাবে একটা আইডিয়া দিব এবং টোটালটা আসলে ডিসক্রাইব করার চেষ্টা করব, যেন আপনারা আমার কাছে যারা আসবেন প্রপারভাবে বিষয়গুলো বুঝতে পারেন। ইনশাল্লাহ আগামী জানুয়ারি মাস থেকে আপনারা আসলে আমার এখানে ভিজিট করতে পারবেন। কারণ অনেক চাষি ভাইরা আসতে চান, আমি নিষেধ করি, বিষয়টাও খারাপ লাগে আসলে। আমি হয়তো সপ্তাহে অন্তত একটা দিন বেছে নেব, যে দিনটাতে আপনারা আসলে আমি আপনাদেরকে সময় দিতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক,
যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, ওই যে মাছের যে মাসিক ডোজগুলো করেন না। তো ভাই আমার বিষয়টা হচ্ছে আপনারা যখন মাসিক ডোজগুলো ঠিকঠাক মতো করেন না, কিন্তু যখন আপনার মাছ মরা শুরু হয় তখন দেখা যায় যে আপনারা এত পরিমাণে খরচ করেন, তখন দেখা যায় 12 মাসের খরচ 1 মাসে করে ফেলেন। এতে আপনার কিন্তু লস। কিন্তু যদি আপনি 12 মাস অল্প অল্প করে খরচ করতেন এবং ওই 1 মাসে খরচা না করতেন, ওই 12 মাস কিন্তু আপনার ভালো প্রোডাকশন আসতো। কিন্তু এই 12 মাস তো আপনার প্রোডাকশন আসলো না, কিন্তু 12 মাসের খরচা 1 মাসে হয়ে গেল, এবং পাশাপাশি যে কিছু মাছ মারা গেল, এটা কিন্তু আপনার জন্য একটা সমস্যা। এবং এই যে দীর্ঘ একটা 15 থেকে 1 মাস সময় লাগে ওই মাছটাকে ঠিক করতে, এই সময় কিন্তু ভাই আপনি কিন্তু ভালো একটা প্রোডাকশন থেকে পিছিয়ে গেলেন। এই 1 মাস কিন্তু আপনার মাছের গ্রোথ হ্যাম্পার হলো। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর সবসময় একটা কথা মনে রাখবেন যে প্রাণী সম্পদ হচ্ছে এমন একটা কাজ, যেইটা লাগবে সেটা দিতে হবে। না দিতে পারলে এই কাজ আপনার করার দরকার নাই। প্রপারভাবে করেন, কোয়ালিটি নিয়ে কাজ করেন, দেখবেন যে বরকত পাবেন। এবং আসলে কোয়ালিটি নিয়ে কাজ করলে লাভের পরিমাণ অনেক বেশি হয়। দেখবেন যারা ভালো দাম দিয়ে পোনা কিনে, ভালো পুকুর ভালো টাকা দিয়ে ভাড়া নেয় এবং ভালো খাবার খাওয়ায়, ভালোভাবে পরিচর্যা করে, যা লাগে তা ঠিকঠাক মতো দেয়, সেই চাষিবারা দেখবেন যে ভালো প্রফিট করে। কিন্তু যে চাষিবারা ঠিকমতো পুকুরে ডোজ করেন না, পুকুরে ঠিকঠাক মতো পরিচর্যা করেন না, তারা কিন্তু বিশেষ করে বেশি সমস্যার সম্মুখীন হয়। দর্শক, শীতকালে আমাদের মাসিক পরিচর্যার অন্যতম একটা অধ্যায় হচ্ছে নুন চুন। আমি দেখেছি যে 50% চাষি ভাই পুকুরে নুন চুন ব্যবহার করেন 6 মাস 7 মাস বা 3 মাস 4 মাস পর পর। একদম ভুল ধারণা। দেখেন, শীতকালে অন্তত প্রতি মাসে একবার করবেনই, প্রয়োজন হলে 20 দিন পর করেন, এটা আরও ভালো হবে। এটার কারণ হচ্ছে, দেখেন, নুন এবং চুন এই দুইটা জিনিস যদি আপনি একসাথে পুকুরে দেন, তাহলে যে কাজটা হয়, যে একটা জীবাণুনাশকেরও কাজটা হয়ে যায়। আপনি প্রথমে চুন দিয়ে উঠে গেলেন, উঠে গিয়েই যদি আসলে নুনটা পুকুরে দিয়ে দেন, এটা মাছের যে ফাঙ্গাল ইনফেকশনের অ্যান্টি ফাঙ্গাল কন্ট্রোলার হিসেবে অনেক সময় কাজ করে, এবং মাছের যে ইলেকট্রোলাইট বেশি পাবে, মাছ মুভমেন্ট ভালো করবে। শীতের সময় প্রতি মাসে নুন চুনটা ঠিকঠাক মতো দিলে মাছ যখন মুভমেন্ট বেশি করবে, তখন এমনি তার খাওয়ার প্রতি চাহিদা থাকবে। এই বিষয়টা মাথায় রাখবেন। আর ক্যালসিয়ামের সমস্যা যখন থাকে, মাছের যখন অতিরিক্ত ক্যালসিয়ামের সমস্যা হয়ে যায়, তখন কিন্তু মাছ কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়। এই জন্য শীতের সময় প্রতি মাসে যদি আসলে নুন চুনটা করা যায়, তাহলে কিন্তু মাছের ক্যালসিয়ামের যে ঘাটতি, ওইটা কিন্তু পূরণ হয়ে যায়, এবং মাছের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার খুব একটা কিন্তু প্রবণতা কমে আসে। তো আমি যে ডোজগুলো বললাম, এইগুলো আপনারা কিভাবে করবেন? অনেক চাষি ভাই আছেন প্রান্তিক পর্যায়ের, তারা এই বিষয়গুলো ঠিকঠাক মতো বুঝেনি না, এবং হিউজ পরিমাণে কোশ্চেন করেন যে কোনটার পরে কোনটা করবেন। সেদিন এক চাষি ভাই বলেছেন, ভাই এরপর থেকে যখন ভিডিও করবেন প্লিজ এমনভাবে বলে দেবেন যে কোন দিন কোনটা দেবো, প্রথম দিন এটা দিলাম, দ্বিতীয় দিন এটা দিলাম, তৃতীয় দিন এটা দিলাম, এইভাবে একটু বোঝাই বলেন। তো সেই চাষি ভাইদের জন্য বলছি, ভাই আপনারা কিভাবে করবেন? ধরেন আজকে মাসের 1 তারিখ, হ্যাঁ, এটা উদাহরণস্বরূপ বলছি। আজকে আপনি নুন আর চুনের একটা ডোজ করে দিলেন, ঠিক 3 দিন 4 দিন ওইভাবে থাকুক, 3-4 দিন পরে পুকুরে একটা অকুরনাশকের ডোজ করলেন, বা 5 দিন পরে করলে বেশি ভালো হয়, কারণ প্রত্যেকটা ডোজের সাথে একটু ব্যবধান রাখা উচিত। আপনি 5 দিন পরে অকুরনাশকের একটা ডোজ করে দেন, তার পরের দিন জীবাণুনাশকের একটা ডোজ করে দেন, ওইভাবে রেখে দেন। 1 সপ্তাহ পরে গিয়ে একটা আপনি বা 5 দিন পরে গিয়ে আপনি একটা অ্যামোনিয়ার ডোজ করে দেন, এবং তারপরে আপনি চাইলে একটা প্রোবায়োটিকের ডোজ করতে পারেন। শীতের দিনে তো সার ব্যবহার না করাই ভালো। পোনার পুকুরে অল্প স্বল্প করা গেলেও বড় মাছের পুকুরে টোটালি আমি না করব করার জন্য, কারণ বড় মাছে আসলে বড় রিস্ক থাকে। তো বড় মাছের পুকুরে দেখা গেল যে আপনারা টোটালি সারটা বন্ধ করে দিয়ে প্রোবায়োটিকটা দেন। প্রোবায়োটিকটা যখন দিবেন, তখন জীবাণুনাশকটা যে ব্যবহার করেছেন ওইটার সাথে যেন মোটামুটি 7 থেকে 10 দিনের একটা গ্যাপ থাকে। কারণ জীবাণুনাশকের কাজ হচ্ছে, দর্শক, উপকারী অপকারী নানান ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করা, এবং প্রোবায়োটিকের কাজ হচ্ছে উপকারী অপকারী নানান প্রকারের ব্যাকটেরিয়া তৈরি করা মাছের জন্য। তো এই জন্য আমি বলবো যে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা অনেকটা কমে যাবে, কারণ প্রোবায়োটিকটা আমরা সাধারণত বিশেষ করে 95% উপকার মনে করি প্রাকৃতিক খাদ্য তৈরি, এবং বাকিগুলো মাটির পরিবেশটা ভালো রাখার জন্য। এইটাই সাধারণত চিন্তা করে, মাটির গন্ধ দূর করে, হ্যাঁ, তলার পরিবেশটা একটু ভালো করতে সহায়তা করে, এই বিষয়টা মাথায় রেখে সাধারণত আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করি। তো আপনারা যারা প্রোবায়োটিক ব্যবহার করবেন শীতের সময়, জীবাণুনাশকের সাথে 7 থেকে 10 দিনের একটা গ্যাপ রেখে তারপরে আপনারা করবেন। তো দর্শক, শীতে ঘা থেকে মাছকে মুক্ত রাখার জন্য আজকে যে ভিডিওটা আমি করলাম, আমি আশা করি এটা চাষি ভাইদের অত্যন্ত ভালো কাজে লাগবে। আর এই ভিডিও দেখে যদি কোনো চাষি বা খামারি ভাই উপকৃত হন, তাহলেই আসলে আমার ভিডিওটা করার সার্থকতা থাকবে।
তো এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, আমার যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। এই সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। পরবর্তীতে আরও ভিডিও ইনশাল্লাহ আমরা এই বিষয়ের উপরে বানানোর চেষ্টা করব। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।